কি যে দিয়েছে ওই জানে। কেমন ভারী ভারী আবার ঠান্ডা ঠান্ডা। ধর খুলে দেখ কি আছে। তারপর আমি প্যাকেটটা হাতে নিতেই আবারও বলে উঠলেন, আমার কাজ আছে, আমি গেলাম। মা চলে যেতেই অবাক হয়ে বক্সটার দিকে তাকালাম। রুতবা দিয়েছে এটা এই অসময়ে? দিয়েই চলে গেল কেন? কিছু বলেওনি। কি আছে এতে? ঠান্ডা ঠান্ডা আর ভারী। ভাবতেই প্যাকেটটা ভালো করে হাতে নিলাম। ওপরের পলিব্যাগের কঠিন গিটটা কিছুতেই খুলতে না পেরে শেষমেশ কেচি বাবাজির আশ্রয় নিলাম। কেচি দিয়ে গিটটা খ্যাচ করে কাটতেই বেরিয়ে এলো আমার অতি পছন্দের একটা জিনিস, মাই ফেভারিট চকলেট ফ্লেভারের লাভেলা আইসক্রিম। 200 ml এর একটা বক্স। বক্সটার দিকে তাকিয়ে দেখলাম ওটার গায়ে বিন্দু বিন্দু বাষ্পকণা জমে আছে। বক্সটাও বেশ ঠান্ডা। তার মানে এই মাত্র কিনে আনা হয়েছে, কিংবা মাত্রই ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে। কিন্তু রুতবা এটা দিয়েছে। ওর আবার আমার জন্য হঠাৎ তো মায়া আসলো কোথা থেকে? কাহিনী কি? ভাবতেই কালো পলিব্যাগের আড়াল থেকে বেরিয়ে এলো ছোট্ট একটি ভাঁজ করা কাগজ। একটা চিরকুট। কাগজটার গায়ে পানির ফোঁটা লেগে আবছা ভিজে গেছে। ভাঁজ খুলে দেখলাম পাঁচফোড়ন। কারো বারণ না শোনাটা তোর জন্মগত অভ্যাস, তাই না পাঁচফোড়ন? তাই আমি মানা করা সত্ত্বেও বাইরের খোলা আইসক্রিম খেয়েছিস। তোর এই অবাধ্যতার জন্য মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? তোকে সকাল বিকেল শুধু বাইরের উপর রাখা উচিত। একমাত্র পিটালেই তুই সোজা হবি। আইসক্রিম খেয়ে তো একটা দোষ করেইছিস, আবার আমাকে ফাঁসিয়ে আরেক অপরাধ করেছিস। ফাজিল কোথাকার। শোন, এই লাস্টবারের মতো বলছি, আর বাইরের ওগুলো খাবি না। খেতে মন চাইলে আঙ্কেল বা আমাকে বলবি। আর এই বক্সটা তোর, খুলে শান্তি মতো খা। কত খেতে পারিস দেখিস। আইসক্রিমের সাথে যেন এই কথাগুলো আবার খেয়ে ফেলিস না। নেক্সট টাইম এমন হলে এই জন্মের মতো তোর আইসক্রিম খাওয়াই বন্ধ করে দেব, কথাটা মনে রাখিস। ইদি তোর জম সূর্য। চিঠিটা খুব মনোযোগ দিয়ে পড়লাম আমি। চিঠিটা যে সূর্য ভাইয়ার পক্ষ থেকে একটা ছোটখাটো হুমকি তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তাতে আমার কি? আমি কি ওনাকে ভয় পাই? আমি কি করব না করব সব আমার ইচ্ছেতেই হবে, অন্য কারো কথাই না। তারপর এই সব ভাবনাগুলোকে পাশ কাটিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে বসলাম। পরে কি হবে সেই সব ভাবার চেয়ে বসে বসে আইসক্রিম খাওয়া অনেক ভালো। জীবনের সুন্দর সময়গুলো নাকি তাড়াতাড়িই চাই। আর ঠিক তাই মৌরির সময়গুলো খুব আনন্দেই কেটে যাচ্ছে। দিনগুলো যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে ও যেন টেরই পাচ্ছে না। নিজের পড়ালেখার সূর্যের সাথে ঝগড়া মান অভিমান নিয়েই কেটে যাচ্ছে দিনগুলো। সূর্যের যে খারাপ যাচ্ছে তা না। এইচএসসি পরীক্ষার জন্য কলেজের টেস্ট, মডেল টেস্ট আর শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতির শেষে পরীক্ষাও হয়ে গেছে। পড়ার সঙ্গে ফাঁকে ফাঁকে মৌরিন নামক দুষ্টুমিতে মেয়ে থাকা, সব মিলিয়ে বেশ ভালোই থাকছে ওরা। ইদানিং গলির মোড়ে রাস্তায় বিভিন্ন জায়গায় রায়না নামক মেয়েটাকে দেখি আমি। প্রতিবারই ও থাকে বিভিন্ন ছেলের সাথে, এক একবার দেখি এক এক জনের সাথে। অবশ্য ও কার সাথে মিশছে এটা আমার দেখার বিষয় না, এতে আমার সমস্যা থাকারও কথা না। কিন্তু সমস্যা আছে, আর সেটা হলো সূর্য ভাই। প্রায় সূর্য ভাইয়াকে দেখি ওই মেয়েটার সাথে দাঁড়িয়ে থেকে কথা বলে। খুব বেশিক্ষণ বলে সেটা না, কিন্তু বলে। আমি বুঝি না রাস্তায় দাঁড়িয়ে ওই 3rd ক্লাস মেয়েটার সাথে কথা বলার কি আছে। আর ওই মেয়েটার স্বভাব যে খারাপ সেটা তো জানাই যায়। কথা বলতে বলতে কোনো কারণে হাসি পেলে ওই মেয়ে ধোকে পড়ে সূর্য ভাইয়ার উপর। অসহ্য। আরে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে হাসলে কি তোকে জরিমানা দিতে হবে? যে হাসি আসলেই অন্য ছেলের গায়ে পড়া লাগবে? ভাবছি এটা নিয়ে সূর্য ভাইয়ের সাথে একদিন কথা বলবো। মন দিয়ে জিজ্ঞেস করা দরকার, কি এত গুরুত্বপূর্ণ কথা আছে যে রাইনার ডাইনার সাথে এত প্যাচাল পাড়া লাগে? কিন্তু জিজ্ঞেস করাটাও কেমন যেন অস্বস্তিকর। নীরাদের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিলাম। ওদের বাসাটা আমাদের বাসা থেকে একটু দূরে। আমরা সাধারণত প্রাইভেটগুলো স্কুলেই পড়ি, কিন্তু 2 দিন হলো স্যারের একটু সমস্যার কারণে নীরাদের বাসায় পড়ছি। ব্যাচের বাকি স্টুডেন্টগুলোর বাসা আবার ওদের ওখান থেকে কাছেই হয়, তাই বাধ্য হয়ে আমাকেই এত দূর যেতে হয়। গত 2 দিন অবশ্য বাবাই সাথে করে রেখে এসেছিল, আবার পড়া শেষে নিয়ে এসেছে। কিন্তু বিপত্তি বাঁচল আজ, বাবা বাসায় নেই। মা তো চিন্তায় শেষ, আমি একা যেতে পারবো কিনা এই জন্য। এত করে বললাম পারবো আমি, সমস্যা নেই, কিন্তু মা জাতির স্বভাব সুলভ টেনশনের কারণে সে কথা তার বিশ্বাস হলো না। তিনি যাবেন সূর্য ভাইয়ার কাছে। তার মতে সাথে যাবার মতো লোক থাকতে একা যেয়ে শুধু শুধু মিথ্যে টেনশন বাড়ানো কেন? শেষমেশ বললাম,
যাও তোমার সুপারম্যানের কাছে। কিন্তু সূর্য ভাইয়া রাজি হলেন না। তার নাকি একটা ফুটবল ম্যাচ আছে, তাই তিনি বেরিয়েই গেলেন। সে যাক, আমার সমস্যা নেই, আমি একা যেতেই পারি। আমার জন্যে তো আর তার খেলা পণ্ড করতে বলতে পারি না। শুধু মা একটু চিন্তা করবে এই যা। নীরাদের বাসাটা একটু ভেতরে, তাই বাসা থেকে বের হয়ে রিক্সা পাওয়া যায় না, তাই ওটুকু জায়গা হেঁটেই আসতে হয়। আমি একা এসেছি শুনে নীরা এলো এগিয়ে দিতে। দুজনে গল্প করতে করতে আসছি। তখনই নীরা হঠাৎ করে বলে উঠল, মৌরি দেখ তো, ওটা সূর্য ভাইয়া না? উনি আবার এখানে? সূর্য নামটা শুনেই চমকে উঠে সামনে তাকালাম আমি। দেখলাম আমাদের থেকে একটু দূরের সামনেই গলিটার মোড়ে একটা ফুচকার ভ্যান দাঁড়িয়ে আছে। সামনে একটা ছেলে আর একটা মেয়েকে। ছেলেটা এদিকে পিঠ রেখে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, তাই চেহারা দেখতে পাচ্ছি না, তবে অবয়বটা একদম সূর্য ভাইয়ার মতো। আজ ওনাকে এমনই একটা মেসির বার্সেলোনার জার্সি পরে আসতে দেখেছি। আর লম্বায়ও তো একই রকম। উনি সূর্য ভাইয়া হলে পাশের মেয়েটাকে ভাবতেই আবার তাকিয়ে দেখতেই দেখলাম মেয়েটা এই দিকে মুখ ফিরিয়েছে। রাইনা? ওই মেয়েটা কে রে? সূর্য ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি? নীরার দ্বিতীয় প্রশ্ন শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম আমি। নিজেকে সামলে নিয়ে বললাম, হতেই পারে, গার্লফ্রেন্ড নিয়ে হয়তো ফুচকা খেতে এসেছে। আমার কথা শুনে নীরা কেমন সন্দেহের সুরে বলল, কিন্তু ওই মেয়েটা তো ভালো না রে। আমাদের এলাকার রাজ ভাইয়ের সাথে ওর রিলেশন ছিল, জানিস না দোস্ত? সে কি মাখো মাখো প্রেম! 7 দিনের মাথায় রুম ডেট করে ফেলেছিল রে, তারপর 1 মাসে ব্রেকআপ। নীরার কথাগুলো শুনতে বিরক্ত লাগছিল আমার। আর যাই হোক, রায়না নামের ওই মেয়েটাকে তো আমি চিনি। ফাইজাপুর কাছে তো এর কথা কত শুনেছি, আর আমি নিজেও তো দেখেছি। যাই হোক, নীরাকে সামাল দেওয়ার জন্য বললাম, বাদ দে ইয়ার, ওরা অমনি, ওদের কথা ভেবে লাভ নেই, ওদেরটা ওরা ভালো বোঝে। তারপর চলে এসেছি দেখে বললাম, তুই বাসায় যা, আমি এখান থেকেই রিক্সা নিয়ে চলে যাব। বলেই নীরাকে পাঠিয়ে দিলাম। ওদের একটু কাছে চলে আসতেই দেখতে পেলাম ওই ছেলেটা আসলেই সূর্য ভাই, আর মেয়েটা রাইনা। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে ফুচকা খাচ্ছে। তার মানে এটাই ওনার ইম্পর্টেন্ট ফুটবল ম্যাচ। এটার জন্য উনি আমাকে পৌঁছে দিতে চাননি। ভাবতেই হঠাৎ করে কান্না পেয়ে গেল আমার। ও আসবে বলেই সূর্য ভাইয়া আমাকে সাথে আনলো না। সত্যি সূর্য ভাই, আপনি এত খারাপ। আমি ওনাদের পাশ কাটিয়ে হাইওয়েতে উঠে গেলাম। ওরা এখনো আমাকে দেখেনি, না দেখুক তাই ভালো। ঝাপসা হয়ে আসা চোখ দুটো মুছতে মুছতে একটা রিক্সা ডাক দিলাম। জায়গায় নামটা বলে চটপট উঠে বসলাম। তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার, আর এখানে থাকা যাবে না, নয়তো যে কোনো সিন ক্রিয়েট করে বসবো আল্লাহই জানে। ড্রয়িং রুমে বসে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম আমি। একটার পর একটা পেজ উল্টিয়েই যাচ্ছি, তাও কোনো ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না। আসলে কোনো কিছুতেই মন বসাতে পারছি না। সবকিছু কেমন পানসে টাইপ লাগছে। মনে হচ্ছে এভাবে বসে থেকে বোর হবার চেয়ে সূর্য ভাইয়ের সাথে কথা বলা দরকার। জানা দরকার রাইনাকে, কিসের সম্পর্ক ওনাদের। ভালো করে না জেনেই তো নিজের মতো করে কিছু ভেবে নেওয়া যায় না। যদিও সবটা প্রায় বোঝাই যাচ্ছে। উনি যে রাইনা ডাইনা নিয়েও বিহেভ হচ্ছেন তা তো তাদের চালচলনেই বোঝা যায়। তবুও মনটা খচখচ করছে। বিষয়টা সম্পূর্ণ জেনে শিওর হতে চাই। ভেবেছিলাম ওনাকে কিছু বলবো না, কিন্তু বলতে তো হবেই। সবটা জানতে চাইলে তো নিজের অস্বস্তি কাটিয়ে প্রশ্নটা করতেই হবে। এইসব ভেবে ভেবে ম্যাগাজিনটা পাশে রাখতেই টি টেবিলে 1 প্লেট কাটলেট রাখলো মা। আমাকে কিছু বলতে না দিয়েই বললেন, নাও গরম গরম ক্যাটলেট খাও, এই মাত্র ভেজে দিলাম, দেখ তো কেমন হয়েছে। আমি মায়ের কথা শুনে একটি কাটলেট মুখে পুরতে নিলেই আবারও বলে উঠলেন, ও মা, যা তো একটু অন্তরা ভাবিদের বাসায়, ওদেরও একটা দিয়ে আয়। জানিসই তো সূর্য আর রুদবা এই ক্যাটলেট কত পছন্দ করে। যা তো মা। আমি ভ্রুকুচকে তাকাতেই বললেন, দাঁড়া আমি আনছি। মা চলে যেতেই আর একটা কাটলেট মুখে পুরে দিয়ে ভাবতে লাগলাম, যাক, একটা সুযোগ পাওয়া গেল। এখনই গিয়ে সূর্য ভাইয়াকে আস্ক করব। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল আন্টি। আমার হাতের প্লেটটা দেখে হাসি মুখে বললেন, আরে মৌরিমা, হাতে কি? আজ আবার কি এনেছো? আমিও মিষ্টি করে হেসে জবাব দিলাম, মা কাটলেট বানিয়েছে, তাই আপনাদের জন্য পাঠিয়েছে।
ও আচ্ছা, তুমি এটা নিয়ে ভেতরে যাও, আমি একটু ছাদে যাচ্ছি। বলেই আমাকে কিছু বলতে না দিয়ে চলে গেলেন আন্টি। আমি একটু ভিতরে ঢুকতেই রুতবার গলা শুনতে পেলাম। আম্মু আমি প্রাইভেটে যাচ্ছি। বলতে বলতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো ও। আমাকে দেখেই বলল, আম্মু কোথায় আপু? আন্টি তো এইমাত্র ছাদে গেল। তারপর আমার হাতের প্লেটটা দেখেই আগ্রহী হয়ে প্রশ্ন করলো। তোমার হাতে কি গো? ঢাকনা দিয়ে ঢেকে কি এনেছো? বলেই এগিয়ে এলো প্লেটের দিকে। আমি ঢাকনাটা তুলেই বললাম, ফিশ কাটলেট, তোমার পছন্দের। আমার কথাটা কানে যেতেই লাফিয়ে উঠল ও। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ও আপু, ইউ আর গ্রেট। বলেই টপাটপ 2টা কাটলেট তুলে মুখে ঢুকিয়ে দিল রুতবা। আমিও হেসে ওর নাকটা টেনে দিয়ে বললাম, আমি গ্রেট না, গ্রেট তোমার আন্টি, কারণ এটা সেই বানিয়েছে। সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি আমার জন্য এটা এনেছো। রুতবা খুশি মনে বলতেই আমি বলে উঠলাম, কিন্তু তোমার তো প্রাইভেট আছে তাই না? প্রাইভেটের নাম শুনতেই মুখ কালো হয়ে গেল ওর। মন খারাপ করে বলল, যাচ্ছি, কিন্তু ভাইয়াকে আমার জন্য কিছু রাখতে বলো, আমি এসে খাবো। নো টেনশন বেবি, বাসায় না পেলে সোজা আমাদের বাড়িতে চলে যেও। তোমার আন্টিকে বলে দেব, তোমার জন্য আলাদা করে রেখে দিবে। ও মৌরিপু, সত্যি তুমি খুব ভালো, লাভ ইউ। আচ্ছা থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বলেই খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে গেল রুতবা। সত্যি মেয়েটা পাগল, একদম বাচ্চাদের মতো। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সূর্য ভাইকে। ওদের ড্রয়িং রুমের পাশে ওই বিশাল বই ঘরটাই উনি। রুমের মধ্যকার বিশাল সোফাটাই শুয়ে শুয়ে একটা খাতার মধ্যে কি যেন করছে, মনে হয় কোনো কিছুর হিসেব করছে। আস্তে আস্তে রুমে ঢুকলাম আমি। হাতের প্লেটটার সামনে টি টেবিলের উপর রেখে বললাম, মা দিয়েছে ফিশ কাটলেট। উনি আমার দিকে না তাকিয়েই বললেন, রেখে যা, পরে খেয়ে নিব। বলেই নিজের কাজে মন দিলেন। কিন্তু আমি গেলাম না। কথাটা কিভাবে জিজ্ঞেস করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবতে লাগলাম। কথাটা জিজ্ঞাসা করা আদেও ঠিক হবে কি না তাই বুঝতে পারছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই উনি আবারও বলে উঠলেন, কিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? কথাটা শুনতেই ইতস্তত করে বললাম, না মানে ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে না করলে। কথা না পেঁচিয়ে কি বলবি বল, বলেই ফোর্ট এখান থেকে। বলেই খাতাটা রেখে সোজাসুজি আমার দিকে তাকালেন। তার তাকানো দেখেই সব সাহস ফুস করে উড়ে গেল আমার। মিনমিন করে বললাম, রাইনা আপনার কে হয়? কোন রায়না? বলেই ভ্রু কুচকালেন। ওই যে সেদিন রাস্তায় দাঁড়িয়ে কথা বললেন যে, ওনার নামই তো রাইনা তাই না? প্রশ্নটা শুনেই কেমন গম্ভীর হয়ে গেলেন উনি। ভারী কণ্ঠে জবাব দিলেন। রায়না আমার ক্লাসমেট। উত্তরটা ঠিক পছন্দ হলো না আমার, তাই একটু সাহস করে বলেই ফেললাম, ক্লাসমেটের সাথে কেউ এভাবে মেশে? রাস্তায়, পার্কে, ফুচকার দোকানে, মনে তো হয় ক্লাসমেটের চেয়ে বেশি কিছু। আপনার জিএফ নাকি? হ্যাঁ, ক্লাসমেটের চেয়ে বেশি। ও আমার জিএফ। তোর কোনো সমস্যা? হঠাৎ করে রেগে গেলেন উনি। বুঝলাম না কেন, এত রাগের কি আছে? ভালো করে কি বলা যেত না? তাই মন খারাপ করে বললাম, আমি তো কোনো সমস্যার কথা বলিনি ভাইয়া, আমি তো জাস্ট আস্ক করছিলাম। আমার কথা শেষ করতে না দিয়েই উনি আরো রেগে উঠে বললেন, কেন আজ করবি তুই? আমি কার সাথে রিলেশন করি না করি তোর এত মাথা ব্যথা কিসের? ওয়াই? রাস্তা দিয়ে হাঁটিস না, কে কি করে বেড়ায় সেটা দেখে বেড়াস? ফাজিল মেয়ে, যা বাসায় যা। ওনার ধমক খেয়ে চোখ দুটো পানিতে টলমলো করে উঠল আমার। কিন্তু ওনার সামনে কাঁদতে চাই না আমি, তাই বাহাতে নিজের মুখ ঢেকে দৌড় দিলাম। জীবনে কেউ আমাকে এত জোরে ধমক দেয়নি। সেই প্রথম যেদিন ওনার সাথে দেখা, সেই দিনও উনি এভাবেই ধমকেছিলেন। আজও ধমকালেন, তাও আবার সহজে একটা প্রশ্ন করেছিলাম বলে। আর কোনো দিনও ওনার মুখোমুখি হব না আমি, কখনো না। 2 দিন পর। কিরে পাঁচফোড়ন, কি খবর? বলেই সামনে দিয়ে সাইকেল নিয়ে আসলেন সূর্য ভাইয়া। তাকে দেখেও না দেখার ভান করে চলে এলাম আমি, একদম অপরিচিত মানুষের মতো। অন্যান্য দিন এমন ভরা রাস্তায় এভাবে পাঁচফোড়ন বলে ডাকলেই নির্ঘাত ওনার সাথে ঝগড়া লাগাতাম আমি। রাগারাগি ঝগড়াঝাটি না করে কিছুতেই ছেড়ে দিতাম না তাকে। কিন্তু গত 2 দিন হলো এমন করছি আমি। যতবারই উনি আমাকে দেখছেন ততবারই আমাকে টেচ করার ট্রাই করে যাচ্ছেন, কিন্তু তাতে লাভ হচ্ছে না, কারণ তাতে কোনোভাবেই পাত্তা দিচ্ছি না আমি, যেন ওনাকে চিনি না। কি ব্যাপার, আপনি এখানে আমাদের বাসায় কেন এসেছেন?
ড্রয়িং রুমে এসে ওনাকে দেখতেই প্রশ্ন ছুড়ে দিলাম আমি। যখন ওনাকেই দেখতে চাই না তখন এই অসময়ে ওনাকে আমাদের বাসায় দেখবো ভাবিনি। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, এখানে আসার জন্য কি কারণ থাকা জরুরি? অবশ্যই, কারণ ছাড়া কারো বাসায় আসা যে ভালো দেখায় না সেটা জানেন না? তার দিকে না তাকিয়েই জবাব দিলাম আমি। উনি কেমন যেন রাগ করে বললেন, আন্টি ডেকেছিল তাই এসেছি, হয়েছে? সেটা আগে বললেই তো হতো, এত কথা পেঁচান কেন? বলেই চলে যেতে নিলেই উনি আবারও বলে উঠলেন, পাঁচফোড়ন দ্বারা। ডাকটা শুনেই থেমে গেলাম আমি। আর যাই হোক, তার এই ডাক শুনে উপেক্ষা করে চলে যাব এতটাও শক্তি নেই আমার। আর আমিও শুনতে চাই উনি কি বলেন, তাই মুখ ফিরিয়ে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলুন, কাজ আছে আমার। আজকাল কি খুব বেশি তারা তোর? কেন তারা থাকবে না? আমার তো আর কারো মতন রিলেশন করে সারাদিন জান বাবু বাবু বলে ডাকার সময় নেই। এমন করে কথা বলছিস কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? রায়নার মতো মধুমাখিয়ে কথা বলবো? ইচ্ছে হলে এভাবেই বলুন, নয়তো না। বলেই ডাক দেখিয়ে রুমে এলাম আমি। কি পেয়েছেটা কি? হ্যাঁ, যখন চাইবে ঝগড়া করবে, ইচ্ছে হলে কেয়ারিং দেখাবে, আমাকে বোঝাতে চাইবে যে ভালোবাসে, আবার ইচ্ছে হলেই সব শেষ দূর দূর করে দাঁড়িয়ে দেবে। আমি কি এতই সস্তা? আমার ফিলিংসের কোনো দাম নেই? হ্যাঁ, সেদিন রাতে ওনার ওই হৃদয় হরিণী কথা শুনে মন গলে গিয়েছিল আমার। যদিও শেষে ফাজলামি করে ব্যাপারটা উনি উড়িয়েই দিয়েছিলেন, কিন্তু আমার মন মানেনি। আমার মনে হয়েছিল সে আর চাই হোক ফাজলামো করার জন্য এত চমৎকার কথাগুলো শুনিয়ে প্রপোজ করতে পারে না। তাই একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম তাকে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আর বাড়িয়ে দিয়েছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না। হঠাৎ নিজের প্রিয় গানের পংক্তি শুনে সজাগ হয়ে উঠল মৌরি। হাতের ফোনটা রেখে ভালো করে কান পাতল গানটা শোনার জন্য। প্রায় স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না। দ্বিতীয় পংক্তিটা শুনেই বুঝতে পারলাম এটা কোনো সাউন্ড বক্স, টিভি বা কম্পিউটারে বাজানো গান না। কেউ খুব যত্ন করে গাইছে, কিন্তু কে? শব্দ শুনেই বুঝতে পারছি আশেপাশেই কেউ গিটার বাজাচ্ছে আর তারই তালে তালে গাইছে। তাকে দেখতেই শব্দ অনুসরণ করে খোঁজ চাললাম তার ঠিকানা। প্রায় স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না। গানের সুরের টানে পৌঁছে গেছি ছাদের দরজায়। আরেকটু এগিয়ে আসতেই বুঝলাম পাশের ছাদের কিনারায় দাঁড়িয়ে কেউ গানটা গাইছে। হাতে তার হলুদ রঙের গিটার। সে উল্টো দিকে ঘুরে আছে। তার অবয়ব আর আমার ধারণা অনুযায়ী যতদূর সম্ভব এটা সূর্য, কারণ উনি যে গান গায় সেটা প্রথম দিনই দেখেছিলাম। তার কাঁধে গিটার ছিল সেদিন, সে গেয়ে চলছে। গানটা গাওয়া শেষ হয়ে গিটারটা পাশে রেখে এই দিকটাই ঘুরলেন তিনি। তারপর দুহাত প্রশস্ত করে ছাদের রেলিংয়ের উপরে রেখে আকাশের দিকে তাকিয়ে থাকলেন। চেহারায় কেমন কষ্টের ছাপ লুকানো, কিন্তু ওনার তো কোনো কষ্ট থাকার কথা না। ওনার রায়না তো আছেই, নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা করে রেখে চলে গেছে? তাই একটু আড়ালে দাঁড়িয়ে মজা করে পড়লাম, হঠাৎ দুঃখী দুঃখী গান গাইছেন যে, ব্যাপার কি? কেউ কি ছ্যাঁকা টাকা দিয়ে গেল নাকি? বলেই মুখ টিপে হাসতে লাগলো মৌরিন। হঠাৎ কারো ঠেস মারা কথা শুনে ফিরে তাকালো সূর্য। দেওয়ালের আড়ালে একটা নারী অবয়ব দেখতে পেয়েই বুঝল ওটা মৌরি, কিন্তু নিজের একান্ত ব্যক্তিগত সময়ে ওর আশাটা ঠিক পছন্দ হলো না ওর। বিরক্ত হয়ে বলল, তুই এখানে? বলেই শয়তানি হাসি দিয়ে আড়াল থেকে বেরিয়ে এলো ও। ওকে দেখেই কেন যেন ভীষণ বিরক্ত হয়ে গেল সূর্য। বিরক্তিতে বললাম, তোদের ছাদ তুই আসতেই পারিস, কিন্তু ছাদে এসে অন্যকে বিরক্ত করছিস কেন? নিজের কাজ কর না। বিরক্ত কোথায় করলাম? আমি তো শুধু জানতে চাইলাম এমন দুঃখী দুঃখী গান গাইছেন কেন।
আমি দুঃখী গান গাইছি না সুখী গান গাইছি সেটা তোকে হিসাব করতে বলেছি? তোর সমস্যা কোথায়? আমাকে একটু নিজের মতো থাকতে দে না। কেন বারবার বিরক্ত করিস আমায়? আমার পার্সোনাল ম্যাটারে কেন বারবার ইন্টারফেয়ার করিস? ফালতু মেয়ে, যা দূর হ। একবারে এত কথা বলে হাঁপিয়ে উঠল সূর্য, কিন্তু ওর কথাগুলো শুনে ভীষণ কষ্ট পেল মৌরি। দাঁতে দাঁত চিপে কোনো মতে কান্না আটকে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। না, আর কোনোভাবেই সূর্যের মুখোমুখি হব না, কখনোই না। মৌরি চলে যেতেই হুঁশ হলো সূর্যের। এটাও কি করলো? রাগের মাথায় আবারও মৌরিকেই আঘাত করলো, ওকেই আবারও কষ্ট দিয়ে ফেললো। উফ, এই রাগ। সকালে স্কুলে যাবার জন্য বের হয়েছি, তখন দেখলাম সূর্য ভাইয়া সাইকেল নিয়ে বেরোচ্ছে। ওনাকে দেখেই রুতবা আমাকে রেখে ওনার কাছে গেল কি যেন বলতে। ওরা কথা বলছে আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ উনি কি যেন বলতেই রুতবা খুশিতে লাফিয়ে উঠল। হাসতে হাসতে ওনাকে বাই বলে আমার কাছে চলে এলো। রুতবা এখানে আসতেই উনি সাইকেলে চললেন। যাবার সময় একবার আমার দিকে এক পলক তাকিয়েই চলে গেলেন, কিন্তু আমি পাত্তা দিলাম না, কারণ তাকে পাত্তা দেওয়া মানে আবার নিজের অপমান টেনে আনা। আর যাই করে নিজের আত্মসম্মান নিয়ে খেলতে দিচ্ছি না তাকে। রুতবা, তোমার ভাইয়া কোথায় গেল? ওনার তো পরীক্ষা শেষ, তাই না? তাহলে এই সকাল সকাল কোথায় যাচ্ছে? আমার কথা শুনে রুতবা বলল, কেন, তুমি জানো না? ভাইয়ার তো ফুটবল ম্যাচ আছে, ওদের টুর্নামেন্টের ফাইনাল হবে আজ। তারপর হঠাৎ খুশি হয়ে বলল, জানো আপু, ভাইয়া কি বলেছে? ও বলেছে ওরা আজ জিততে পারলে আমাকে ট্রিট দিবে। ও, এই জন্য এত খুশি তুমি? হুম, তাহলে তো ওনার জন্য দোয়া করতে হবে, তাই না? তা তো করেইছি। আমার মনে হয় কি জানো, আজকে ভাইয়ারাই জিতবে। উনি কি খুব ভালো খেলে? আমি আগ্রহী হয়ে জানতে চাইলেই রুতবা ওনার প্রশংসা করে বলল, খুব মানে খুবই ভালো। ওদের টিমে তো ওই লিডার, সেই ছোট্টবেলা থেকে খেলে আসছে। জানো কত প্রাইজ আছে ওর? ওনার প্রশংসা শুনতে ভালো লাগলো না আমার। আগে হলে হয়তো ভালো লাগতো, হয়তো রুতবার সব কথাই খুব আগ্রহ নিয়ে শুনতাম, কিন্তু এখন আমি তাকে সম্পূর্ণরূপে বাদ দিতে চাচ্ছি। তাই ওকে তাড়া দিয়ে বললাম, আচ্ছা হয়েছে, চলো তাড়াতাড়ি, স্কুলে যেতে দেরি হলে সমস্যা আছে, চলো। আজকাল এক নতুন অসুখের শিকার হয়েছিলাম আমি। অদ্ভুত এক অসুখ, যেটা কিছুতেই সারছিল না। বরং এই রোগটার কারণে বেশ ভালোই ছিলাম আমি, কিন্তু হঠাৎ করে রোগের প্রকোপটা কমে গেল। রোগটা সারলেও ভালো হলাম না আমি। জীবন হয়ে গেল বিশৃঙ্খল। জানো, আমি ঠিক মতো খেতে পারছি না, আর না পারছি কোনো কাজে মন বসাতে। কেমন এক অসহ্য যন্ত্রণা। এর কারণে জীবনের প্রথম কোনো ফাইনালে হারতে হলো আমায়। মৌবাকি, তুমি কি বুঝতে পারছো আমার এই ব্যর্থতার কারণ? বোঝার তো কথা, তুমি তো আর অবুঝ নাও। যদি বুঝেই থাকো তবে প্লিজ এই রোগটাকে ফিরিয়ে দাও, সুস্থ করে দাও প্লিজ মৌবাকি। আমার বিশৃঙ্খল জীবনটাকে আবারও তোমার শিকলে আবদ্ধ করো, মিনতি করছি মৌবাকি। তার কণ্ঠে এই ছোট্ট ডাকটা শুনতেই আমার হৃদয়ে প্রশান্তির এক শীতল হাওয়া বয়ে যায়। যদিও এই নামে তিনি আমায় খুব কমই ডাকেন, তার একান্ত ব্যক্তিগত সুখ কিংবা দুঃখে। বিকালে প্রাইভেট থেকে এসে স্টাডি টেবিলে বসতেই তার চিঠিটা হাতে পাই আমি। টেবিলের ওপর একটা পেপার ওয়েট দিয়ে চাপানো ছিল ওটা। ভাঁজ খুলতেই বেরিয়ে আসে তার হাজারো আকুতি। তার চিঠিটা ভীষণ আবেগী, হয়তো খুব আবেগ দিয়ে লিখেছেন। যে কেউ পড়েই তার আবেগময় কথার জালে পড়ে যাবে, কিন্তু আমি এত তাড়াতাড়ি গলছি না, শাস্তি আরো বাকি আছে। ভাবতে ভাবতেই চিঠিটা ডায়েরির ভাঁজে রেখে দিলাম। 7 দিন পার হয়ে গেছে, আমি আছি আমার ইগনোর মিশন নিয়ে। গত 7 দিনে সূর্য নামক মানুষটাকে চরমভাবে ইগনোর করেছি আমি। ছাদে, বাসায়, স্কুলের সামনে, সব জায়গায় তিনি গিয়েছিলেন আমার সাথে কথা বলতে, কিন্তু আমি বলিনি। বারবার তাকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তিনি তাতে থেমে থাকেননি। বারবার নিজের আবেগে চিরকুট দিয়ে নিজের কথা জানিয়েছেন, নিজের অনুভূতিটাকে তুলে ধরতে চেয়েছেন। বেশ কিছু চিরকুট জমেছে আমার ভান্ডারে। মৌবাকি, কেন এমন করছো তুমি? কেন এইভাবে ইগনোর করছো আমায়? তুমি কি বুঝতে পারছো আমি কতটা কষ্টে আছি, কতটা যন্ত্রণায় ভুগছি? তোমার এই ইগনোরেন্সটা যে সহ্য হচ্ছে না আমার। প্লিজ একটু সদয় হও আমার উপর, প্লিজ মৌবাকি। আমার দেওয়া অপমানটা কি একটু বেশি ছিল, যার কারণে আমার নির্দয়ের মতো আচরণ করছো তুমি? আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করো। রাগের মাথায় তোমার সাথে অমন বাজে ব্যবহার করা উচিত হয়নি। বিশ্বাস করো, রায়নার সাথে কোনো সম্পর্ক নেই আমার। সেদিন ভুল বলেছিলাম আমি, প্লিজ একবার আমায় বিশ্বাস করো প্লিজ মৌবাকি। তুমি তো বলেছিলে কেউ যদি ভুল করে নিজের ভুলটা বুঝতে পারে তবে তাকে মাফ করে দিতে হয়। আমিও তো ভুল করেছি,
মাফও চেয়েছি। তাহলে কেন এমন করছো তুমি? আমায় পোড়াতে কি খুব ভালো লাগছে তোমার? তোমার দহনে যেদিন আমি নিঃশেষ হয়ে যাব সেদিন বুঝবে। সেদিন আর আমায় ডেকে কেঁদে মরলেও ফিরবো না আমি। সেদিন বুঝবে তুমি। সেদিন। তার দেওয়া শেষ এই চিঠিটা পড়ে বুক কেঁপে উঠল আমার। উনি এটা কি বলেছেন? যেদিন নিঃশেষ হয়ে যাবেন মানে কি? না না, আমার এটা করা উচিত হয়নি। ওনার সরি বলার পরও এমন রেগে থাকা ঠিক হয়নি। আর আমি তো তাকে মাফ করে দিয়েছি সেই কবে। এতদিন শুধু ওনার রিয়াকশনটা দেখার জন্য এমন করেছি। দেখতে চাইছিলাম উনি আমার মান ভাঙাতে ঠিক কি কি করেন। কিন্তু এবার বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এখনই থামানো উচিত। তাই দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য ওনাদের বাড়িতে যাওয়া। ওনাদের গেটের সামনে এসেছি, ঠিক তখনই আন্টিকে দেখলাম হন্তদন্ত হয়ে বেরোতে। অবাক হয়ে বললাম, আন্টি কোথায় যাচ্ছ? আর বলিস না মা, সূর্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি। আঁতকে উঠে বললাম, কি? কখন? কিভাবে? এখন উনি কোথায়? একটা লোক ওর ফোন থেকে কল করে বলল এখন নাকি হসপিটালে আছে। আমি যাচ্ছি মা, রুদ্বা বাসায় আছে, তোর মাকে কথাটা বলিস। আমি একদম চুপ হয়ে গেছি, মুখ থেকে কথাই সরছে না। তাই দেখে আন্টি হন্তদন্ত হয়ে বললেন, বলিস কিন্তু, আমি যাচ্ছি। এখন আবার ওর বাবাটাও নেই, কল দিচ্ছি ধরছেই না। আচ্ছা যাচ্ছি আমি। বলেই তড়িঘড়ি করে চলে গেলেন আন্টি। আর আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। উনি অ্যাক্সিডেন্ট করেছেন? তার মানে ওনার কথাই কি সত্যি হতে যাচ্ছে? উনি? না না, বি পজিটিভ মৌরি, বি পজিটিভ। খারাপ কিচ্ছু ভাবিস না, তেমন কিছুই হয়নি নিশ্চয়। তবুও মন মানছে না, শুধু খারাপ চিন্তাটাই বারবার মনে আসছে। সন্ধ্যাবেলায় সূর্য ভাইয়াকে বাসায় আনলেন আন্টিরা। আম্মুকে সাথে নিয়ে আমিও গেলাম ওনাদের বাড়িতে ওনাকে দেখতে। অ্যাক্সিডেন্টের ঘটনাটা হলো আজ বিকালে উনি সাইকেলে করে রাস্তা দিয়ে আসছিলেন। তখনই নাকি একটা ব্রেক ফেল গাড়ি এসে ওনাকে ধাক্কা দিয়ে যায়। ধাক্কা খেয়ে উনি সাইকেল সহ পিচের রাস্তার ওপরে পড়ে জ্ঞান হারান। অ্যাক্সিডেন্ট হতে দেখে ওই এলাকার স্থানীয় কিছু মানুষ দৌড়ে আসে ওনার দিকে। বেশ আহত দেখে হসপিটালে ভর্তি করায়। আর ওনার সাথে থাকা ফোন থেকে এমার্জেন্সি কল লিস্টে আন্টির নাম্বারে কল দেন। আন্টিও খবর পেয়ে ছুটে যান হসপিটালে। অ্যাক্সিডেন্টে বাম পাটা সাইকেলের নিচে পড়ার কারণে মচকে গেছে। রাস্তার পাশের ইটের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটেছে। এছাড়াও পড়ে গিয়ে হাত পায়ের বেশ কিছু জায়গায় চোট পেয়েছেন। উনি হাত পায়ে ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছেন বিছানায়। আন্টি ওনার মাথার কাছে বসে ওনাকে স্যুপ খাইয়ে দিচ্ছেন। আমরা রুমে ঢুকতেই উঠে বসলেন সূর্য ভাই। আন্টি ওনার মাথার নিচের বালিশটা টেনে ওনার পিঠের নিচে দিয়ে দিলেন, যাতে ওনার বসতে কোনো অসুবিধে না হয়। আম্মুকে দেখেই মলিন হেসে সালাম দিলেন উনি। মাও সালামের জবাব দিয়ে ওনার পায়ের দিকটায় বিছানায় গিয়ে বসলেন। আর আমি মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আন্টি রুদ্বাকে চেয়ার এনে দিতে বললেই আমি বাধা দিয়ে বললাম, না থাক আন্টি, লাগবে না, আমি এখানেই ঠিক আছি। আমার কথা শুনে আন্টিও কিছুটা দমে গেলেন। আন্টি আর মা কথা বলতে লাগলেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে আর চোখে ওনাকেই দেখতে লাগলাম। কি সুন্দর ছেলেটা ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে একদম রুগী সেজে বসে আছে। ওনার দিকে তাকিয়ে দেখলাম বাম হাতের কোনোইতে একটা ওয়ান টাইম টেপ লাগানো, হয়তো ছিলে গেছে। মুখের দিকে তাকিয়ে দেখলাম উজ্জ্বল শ্যামলা মুখটাই কেমন মলিনত্বের ছাপ। ঘন কালো চুলগুলোর মাঝখান দিয়ে কপালে ঢেকে রাউন্ড করে সাদা রঙের ব্যান্ডেজ পেঁচানো। সেই ব্যান্ডেজের বাধা অতিক্রম করে কিছু অবাধ্য চুল এসে আছড়ে পড়ছে তার কপালে। গাকের কাছেই আর একটা ওয়ান টাইম টেপ লাগানো। তার এমন রুগী রুগী চেহারা দেখেও কেমন ক্রাশ ক্রাশ ফিলিংস আসলো আমার। এছাড়া আমার ফিলিংস দিয়ে নিজেই বেশ বিরক্ত আমি। আছো একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কোথায় তাকে দেখে আমার মায়া লাগবে তা না, তাকে দেখে ক্রাশ খেলাম আমি। সত্যি খাটাসটা ঠিকই বলে, আমি আর আমার সবকিছুই ইউনিক, তাই আমাকে অন্যদের সাথে মেলানোর চেষ্টাই বৃথা। মিসেস রিনি আর মৌরিনকে দেখে বেশ খুশি হলো সূর্য। ও যাবে আন্টি এখানে এসেছে ওকে দেখতে। কিন্তু মৌরির উদ্দেশ্য কি? ও কি জন্য এসেছে? সূর্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে এসেছে, নাকি মায়ের সাথে সঙ্গ দিতে এসেছে? আচ্ছা, সূর্যের এই অবস্থা দেখেও কি ওর সাথে কথা বলবে না?
ওর অভিমানের পাহাড়টা কি এতই বড় যে এরপরও সূর্যের প্রতি কোনো মায়া জন্মাবে না ওর? ও কি এতই নিষ্ঠুর, নাকি ওর আত্মসম্মান বোধটা একটু বেশি, যে সূর্যের কড়া কড়া কিছু কথা শুনে ওর মন বিষিয়ে গেছে? ভাবতে ভাবতেই মৌরীর দিকে মলিন চোখে তাকাচ্ছিল সূর্য, আর বোঝার চেষ্টা করছিল মৌরীর মনে ঠিক কি চলছে। স্যুপ খাওয়ানোর শেষে বাটিটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন মিসেস অন্তরা। উদ্দেশ্য বাটিটা রেখে মৌরীদের জন্য কিছু নাস্তা বানানো। যতই হোক ওনার ছেলের অসুস্থতার কথা শুনে দেখতে এসেছে ওরা, বিপদের সময় সাহায্যের জন্য এসেছে। বাড়িতে বেহিমান এলে কি তাদের শুকনো মুখে ফেরানো যায়? অন্তরা আন্টি উঠে যেতেই মাও ওঠার জন্য বললেন।